ব্যবসা বাণিজ্যে মন্দার প্রভাব ব্যাংক খাতে। আমানতের বিপরীতে ঋণ ছাড়ের হার নেমেছে ৭৮.২৮%। মন্দ ঋণের ফাঁদ এড়াতে সতর্কতা। জানুয়ারিতে রাজস্ব আদায় পিছিয়ে পড়েছে কাস্টমস। আয়কর ভ্যাটে ভর দিয়ে ইতিবাচক ধারায় এনবিআর। ৭ মাসে গড় প্রবৃদ্ধি প্রায় ১৩%। গাইবান্ধায় বিদ্যুতের প্রিপেইড মিটারে ভোগান্তি, বেড়ে যাচ্ছে বিল। আগের মিটারে মনগড়া বকেয়ায় ক্ষুব্ধ গ্রাহক। প্রতিবাদে জেলা জুড়ে পালিত হচ্ছে কর্মসূচি। লিচুর রাজ্যে গাছে গাছে মুকুলের সমারোহ। ভালো ফলনের আশা দিনাজপুরের বাগান মালিকদের। সার্বিক সহযোগিতা ও পরামর্শ দেওয়ার প্রতিশ্রুতি কৃষি বিভাগের। এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে সমুদ্রপথে পরিবহন ঝুঁকির প্রভাব বিশ্ববাজারে। ৭ মাসে সর্বোচ্চ অপরিশোধিত জ্বালানি তেলের দাম, গ্যাসোলিনের দরও বাড়তি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। ব্যবসা বাণিজ্যের বাজারে মন্দার প্রভাব পড়েছে ব্যাংক খাতে। ফলে আমানতের বিপরীতে ঋণ ছাড়ের হার নেমে এসেছে ৭৮.২৮%। একদিকে সুদের হার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছেন ব্যবসায়ীরা, অন্যদিকে মন্দ ঋণের ফাঁদ এড়াতে ঋণ ছাড়ে এখন অতি সতর্ক ব্যাংকগুলো। দাবি বাংলাদেশ ব্যাংকের। তবে দীর্ঘমেয়াদে অলস তারল্য পুরো অর্থনীতির জন্য অশনি সংকেত, মত বিশ্লেষকদের। সেলিয়া সুলতানা রিপোর্ট। সবশেষ ডিসেম্বরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছিল ৬.১%। ২০ বছরে যা সর্বনিম্ন। ফলে বিনিয়োগ আর মন্দাবাজারের প্রভাবে আমানতের বিপরীতে ঋণ ছাড়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারায় আমানতের ঝুঁকিতে পড়তে যাচ্ছে ব্যাংক খাত। বাণিজ্যিক ব্যাংকগুলোর ক্ষেত্রে আমানতের বিপরীতে ঋণ হার ৮৯% এবং শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর ঋণ আমানতের অনুপাত ৯২% ধরা হলেও এবার তা কমে দাঁড়িয়েছে ৭৮.২৮%। ২০২৪ সালের একই সময়ে যা ছিল ৮১.৩২%। এত আপনার ইন্টারেস্ট দিয়ে ব্যাংকের টাকা নিয়ে আমরা ব্যবসা করা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। আর আমাদের ঘাড়িতে নিঃশ্বাস ফেলছে আপনার ভিয়েতনাম এবং ভারত। বৈশ্বিক শুল্কযুদ্ধ আর উচ্চ সুদের হার বিনিয়োগকারীদের ঘাম ছোটালেও বাংলাদেশ ব্যাংক বলছে বিগত সময়ে এডিআর না মেনে ঢালাও ঋণ দেয়া ও ঋণের নামে যে লুটপাটের অভিজ্ঞতা, তা থেকে শিক্ষা নিয়ে ঋণ বিতরণে সতর্ক ব্যাংকগুলো। কোনো ব্যাংকে ৯৯-১০০% পর্যন্ত এডিআর ছিল, যাদের খেলাপি ঋণের হারও ৯০%-এর উপরে ছিল। ব্যাংকগুলো, ব্যাংকাররা বিশেষ করে এতে কিছুটা শিক্ষা গ্রহণ করেছে এবং তা এতটাই কোনো ব্যাংক কনজারভেটিভ হয়েছে যে তারা খুব ভালোভাবে যাচাই বাছাই না করে কোনো ঋণ অনুমোদন বা বিতরণ করতে সম্মত হচ্ছে না। এমন পরিস্থিতিকে অর্থনীতির জন্য বিপজ্জনক বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। বিনিয়োগের চাহিদা যদি না বাড়াতে পারি আমরা, এই অর্থনীতির জন্য সেটা বিপদ ডেকে আনবে এবং একই সঙ্গে ব্যাংকও কিন্তু অনেকটা মুখ থুবড়ে পড়বে। সুতরাং এই অবস্থায় আমি মনে করি যে বাংলাদেশ খুব একটা ক্রিটিক্যাল জাংচারে আছে এবং ব্যাংকিং খাতের জন্য কিন্তু এটা অশনি সংকেত হয়ে আসতে পারে আর পুরো অর্থনীতিতে এটা বিপদে পড়তে পারে। সংশ্লিষ্টরা বলছেন বৈশ্বিক পরিস্থিতি ছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ আগ্রহী করবে বিনিয়োগকারীদের, যা ব্যাংক খাতে উচ্চ তারল্য ঝুঁকি কমাতে সহায়ক হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ আহসান হাবিব। স্যার, আপনাকে স্বাগত এই সময়ের বাণিজ্যে। ধন্যবাদ। আমরা আমাদের সহকর্মীর প্রতিবেদনে দেখছিলাম যে আমানতের বিপরীতে ঋণ ছাড়ের হার ৭৮.২৮% নেমে আসছে। বাংলাদেশ ব্যাংক বলেছে তারা সতর্ক অবস্থানে আছে ঋণ ছাড়ের ক্ষেত্রে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এই যে ঋণ ছাড়ের পরিমাণ হার এখানে নেমে আসার বিষয়টি কি বার্তা দিচ্ছে? একটা ব্যাপার হলো যে আমাদের কিন্তু প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট ডিমান্ড, সেটা কতগুলো ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরের কারণে, বেসিক্যালি অনিশ্চয়তা এবং আমি মনে করি ইনফ্লেশন, এগুলো কারণে আপনার এই ডিমান্ডটা কমে গেছে। যার ফলে এবং ব্যাংকগুলো কিন্তু সার্বিকভাবে ব্যাংকের যেহেতু ঠিক আমরা পজিটিভ ভাইবটা এখনো ব্যাংকাররা কিন্তু ঠিকভাবে পাচ্ছেন না। যদিও একটা পজিটিভ টার্ন হয়েছে যে একেবারে ব্যাংকিং সেক্টর ভালো অবস্থায় আছে, আমরা লোনগুলো দিলে সেই লোনগুলো ঠিক মতো ফেরত পাবো, সুতরাং তাদের মধ্যে কিন্তু একটা সতর্কতা কাজ করছে। সুতরাং যার ফলে হচ্ছে কি, আপনি ডিপোজিট পাচ্ছেন কিন্তু এগুলো লোন ছাড় করতে তাদের মধ্যে দ্বিধা কাজ করছে।
এবং রিসেন্টলি বোধহয় দেখবেন যে এডিআর রেশিও মেনটেন করার ক্ষেত্রেও সেন্ট্রাল ব্যাংক একটা সিগন্যাল তারা দিয়েছে। আমি দেখলাম যে তারা কমিয়েছেন সেটা, তাদের রিকোয়ারমেন্টটা কমিয়েছেন, মানে যাতে ব্যাংকগুলোর মধ্যে অ্যাগ্রেসিভ লেন্ডিং এর টেন্ডেন্সিটা না বাড়ে। লম্বা সামনের দিকের জন্য এই অবস্থাটা থেকে কিন্তু আমাদেরকে বের হয়ে আসতে হবে, কারণ আমাদের কিন্তু অন্য কোনো খাত থেকে ঋণ দেওয়া বা ফাইন্যান্সিং এর সুযোগটা বাংলাদেশে ওইভাবে নাই। যা কিছু সেটা ব্যাংক ডিপেন্ডেন্ট। সুতরাং প্রাইভেট ক্রেডিট গ্রোথটা যদি ঠিক মতো বহাল না থাকে, মেইনটেইন আমরা না করতে পারি, সেক্ষেত্রে সেটা গিয়ে কিন্তু গ্রোথকে এফেক্ট করবে, আমাদের ইকোনমিক গ্রোথকে এফেক্ট করবে। সুতরাং এটা কিন্তু নতুন সরকারের জন্য এই সত্যিকার ক্রেডিট ডিমান্ডের জায়গাটা, সত্যিকারের ডিমান্ড হতে হবে, সেই ডিমান্ডের জায়গাটায় ফিরিয়ে আনা আমি মনে করি বর্তমান সরকারের কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। সুতরাং এইটা একটা সিগন্যাল, যে এটা একটা ইন্ডিকেশন টু দ্য নিউ গভর্নমেন্ট যে ডু টেক সাম ইনিশিয়েটিভ, ক্রেডিট ডিমান্ড বাড়ানোর জন্য ইনিশিয়েটিভ নেওয়ার কোনো অল্টারনেটিভ নাই এই মুহূর্তে। জি, আমরা দেখছিলাম ব্যবসায়ীরা প্রতিবেদনে বলছিলেন যে এই সুদের হারের কারণে তাদের ব্যবসায় প্রভাব পড়ছে। এই বিষয়টি থেকে উত্তরণের আসলে উপায় কি? আসলে ব্যাপার কি, সুদের হার একটা ইস্যু হয়তোবা, বাট এইটা প্রধানতম ইস্যু বলে আমি মনে করি না। জিনিসগুলো হলো যে দেখেন, পাশাপাশি কিন্তু ইনফ্লেশন রেটটা খুবই হাই। সো ইনফ্লেশন রেটটা যখন হাই থাকে এবং অর্থনীতিতে যখন একটা অনিশ্চয়তা কাজ করে, তখন তারা কিন্তু সবসময় তাদের প্রফিট মার্জিন, যেটা সেই প্রফিট মার্জিনটা তাদের কাঙ্ক্ষিত লেভেলে নিয়ে যাওয়া সম্ভব হয় না। সুতরাং তারা একটা অনিশ্চয়তার মধ্যে থাকে। দুই দিকে ব্যাপারটা দেখেন, একটা তাদের মধ্যে অনিশ্চয়তা, একটা ব্যাংকার যারা তারা অধিকতর সতর্কতা তাদের মধ্যে আছে। আর একটা রিফর্মস এর মধ্য দিয়ে যেহেতু ব্যাংকিং সেক্টর বা ফাইন্যান্সিয়াল সেক্টর যাচ্ছে, সুতরাং ওই বাংলাদেশ ইভেন যে রিফর্মস ইনিশিয়েটিভ গুলোর যে রেজাল্ট আমরা প্রথম দিকে যেভাবে পাচ্ছিলাম, সেভাবে একেবারে নিশ্চিত কোনো রেজাল্ট সামনের দিকে আছে, একেবারে নিশ্চয়তা, একটা স্ট্যাবিলিটি আসছে, আমরা পজিটিভ দিকে মুভ করেছি ব্যাংকিং সেক্টরের দিক থেকে, অর্থনীতি একটা একেবারে রাস্তায় চলে এসছে, ওই ব্যাপারগুলো কিন্তু এখনো ঘটেনি। সেগুলোর ক্ষেত্রে অনিশ্চয়তা থাকছে। সুতরাং এক্সিস্টিং ইন্টারেস্ট রেটকে, মানে তাদের জন্য তো, ব্যবসায়ীদের জন্য তো এটা কস্ট অফ ফান্ড, তো এইটা তাদের কাছে বড় বেশি মনে হচ্ছে। কারণ আমি ওই পরিমাণ যদি লাভই না করতে পারি, ইনফ্লেশন রেট যদি এই পরিমাণ হাই থাকে, তার মানে আমার র মেটেরিয়াল বা সমস্ত কিছু সেখানে মানে কস্টটাও বেড়ে যাচ্ছে। সুতরাং সেখানে আমি তাহলে তো ব্যাংক লোন পরিশোধ করার ক্ষেত্রে তাদের মধ্যে একটা সন্দেহ কাজ করবে। আর ব্যাংকাররা তো, তারা তো অধিকতর সতর্ক, তো স্বাভাবিক এই পরিস্থিতিতে কোনো ব্যাংক একেবারে বাংলাদেশ ব্যাংক ঠিক করে দিলেও সেই লেভেলে নিয়ে গিয়ে লেন্ডিং করা, তাহলে সেটা অ্যাগ্রেসিভ লেন্ডিং এর মধ্যেই পড়বে। সুতরাং আমার আবার এই কনটেক্সটে বাংলাদেশ ব্যাংক যে ইনিশিয়েটিভ নিয়েছে সেটা তো অ্যালাইন, কারণ যেহেতু ডিমান্ড নাই, সুতরাং ব্যাংকারদেরকে অ্যালাউ করতে হবে তারা যাতে অতিরিক্ত ডিপোজিট হোল্ড করতে পারে। বা যেটা বললাম যে লং টার্মে এখান থেকে বের করে আসাটা খুবই জরুরি, কারণ আমাদের প্রাইভেট ক্রেডিট ডিমান্ডটা ইমপ্রুভ না করলে, এবং ব্যবসায়ীদের মুখে আমরা এই কথাটা শোনাটা কিন্তু একটা অশুভ লক্ষণ, যে তারা বলছেন যে ইন্টারেস্ট রেট বা যে কোনো কারণেই হোক, তারা লোন এক্সিস্টিং যে ব্যাংকের লোন, সেটাতে তারা কমফোর্টেবল না। তাদেরকে তো কমফোর্টেবল করতে হবে, কারণ তারাই তো ধরেন আমাদের অর্থনীতির যে মূল চালিকা শক্তি, সেটা তো প্রাইভেট সেক্টর। তো তারা যদি আনকমফোর্টেবল ফিল করে, তাদেরকে যদি কমফোর্টের জায়গাটা আমরা না নিয়ে আসতে পারি, এটা শুধু ইন্টারেস্টেড কনটেক্সটে বলছি না, সব দিক থেকে ইনফ্লেশন, অন্য ধরনের সাপোর্ট, তাহলে কিন্তু সেটা লং টার্মে গ্রোথ মেইনটেইন করার জন্য জি, কোনো স্যার ভালো কথা। আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে নতুন সরকারের সামনে এটি একটি বড় চ্যালেঞ্জ, বা এই জায়গাটা নিয়ে নতুন সরকারের ভাবতে হবে। সেই ক্ষেত্রে ব্যাংকগুলো যে ঋণ ছাড়ের ক্ষেত্রে যে সতর্ক অবস্থান বাংলাদেশ ব্যাংক বলছিল, সেই জায়গায় নতুন করে ভাবার কি সুযোগ আছে, বা নতুন সরকারের জন্য কোনো পরামর্শ? জি, নতুন সরকারের জন্য তো সর্বপ্রথম সেটা হলো প্রাইমারি ইমিডিয়েটলি, যেটা একটা ইমিডিয়েটলি যে জিনিসটা, সেটা হলো আপনি ব্যবসায়ীদেরকে কনফিডেন্সটা দিতে হবে যে তারা যাতে প্রোডাকশন অ্যাক্টিভিটি গুলোতে নিশ্চয়তার সাথে কাজগুলো শুরু করতে পারেন। ব্যাংক থেকে ফাইন্যান্সিং পাওয়ার ক্ষেত্রে কোন বাধাগুলো আছে, কেন প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ স্লো, ব্যাংক সতর্কতার কারণ আছে, কিন্তু প্রাইভেট সেক্টর ব্যবসায়ীরা কেন ভাবছেন, এখন তো একটা নতুন সরকার এসছে, তারা তো নিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছেন, আমরা আশা করছি তারা নিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারবেন। সুতরাং তাদের কিন্তু প্রথমে ব্যবসায়ীদের সাথে বসতে হবে ইমিডিয়েটলি, এবং কেন তাদের সমস্যাগুলো কোথায়, কেন ক্রেডিট ডিমান্ডটা কমে যাচ্ছে। আর ব্যাংকিং খাতের ভিতরে যে মূল কাজটা, সেটা কিন্তু রিফর্মস থেকে আমরা পাইনি আসলে। সেটা হলো আমরা যে এনপিএল, যে মন্দ ঋণ, এই মন্দ ঋণ যদি ঠেকাতে আমরা না পারি, মন্দ ঋণ
ঠেকানোর জন্য প্রাথমিকভাবে কিছু কাজকর্ম শুরু করা হয়েছিল, বাট ওইটা ঠেকানোর ক্ষেত্রে যে লিগ্যাল এনফোর্সমেন্ট, মানে মানুষকে এটা ফিল করতে হবে যে ভাই আমি টাকা নিয়ে পরিশোধ না করলে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এই যে ফিলিংসটা, এই যে সিস্টেমটা ডেভেলপ করা, সেই সিস্টেমটা কিন্তু আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, সেন্ট্রাল ব্যাংক বলেন বা সরকার বলেন, এই জিনিসটা তারা কিন্তু আমি মনে করি না এই জায়গায় কোনো সফলতা তাদের আছে। সুতরাং ওই মেইন কাজটা কিন্তু থেকে গেছে, সেটা হলো গভর্নেন্সের দুর্বলতা, বোর্ডকে সেইভাবে কাজ করার জায়গাটায় নিয়ে আসা। আর একটা হলো আপনার এনপিএলটাকে উইলফুল, যেটা ইচ্ছাকৃতভাবে মানুষ টাকা ফেরত না দিয়ে বাংলাদেশে মুক্তি পাবে। আপনি খেয়াল করেন যারা কিছু অসাধু ব্যবসায়ীর জন্য বাংলাদেশের এত ভালো ভালো ব্যবসায়ীরা তারা লোন নিতে ভয় পাচ্ছেন, আর অসাধু ব্যবসায়ীদের যে রিস্ক প্রিমিয়াম আমরা কিন্তু চাপিয়ে দিচ্ছি কাদের উপর? ভালো ব্যবসায়ীদের উপরে। সুতরাং তারা কেন এটা দ্বারা এফেক্টেড হবেন? তারা তো অর্থনীতির পিছনে তাদের সবচেয়ে বড় শক্তিটাই যদি কাজে লাগে, তখনই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। সুতরাং ইমিডিয়েটলি তাদের এই দুটো জিনিস অ্যাড্রেস করার খুব প্রয়োজন, ক্রেডিট ডিমান্ড এবং এনপিএল, ইচ্ছাকৃতভাবে এনপিএলটা যেন আর না হয়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম ব্যাংক খাত নিয়ে, ঋণ ছাড় সহ নানান বিষয় নিয়ে। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ আহসান হাবিব। এবার জানাবো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেনের খবর। সরাসরি চলে যাচ্ছি DSE এর ওয়েবসাইটে। এখন পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা লেনদেন হয়েছে। ঢাকার পুঁজিবাজারে 3 সূচকই রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। DSE এক সূচক বা প্রধান সূচক, সেই সূচকে এখন পর্যন্ত লেনদেনে ঢাকার পুঁজিবাজারে আমরা দেখতে পাচ্ছি 20.18 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। DSE-S বা সরিয়া সূচক যেটি রয়েছে সেখানেও পয়েন্ট বৃদ্ধির দিকে, 2.9 পয়েন্ট বেড়েছে সরিয়া সূচক, এবং বাছাইকৃত সূচক DS30 সূচক সেখানেও পয়েন্ট বেড়েছে। এখন পর্যন্ত প্রায় 1.5 ঘন্টার লেনদেনে 13.64 পয়েন্ট। এবং টাকার অঙ্কে লেনদেনের কথা যদি বলি, 311 কোটি 40 লাখ টাকা ঢাকার পুঁজিবাজারে আজকে এখন পর্যন্ত লেনদেন হয়েছে। যেসব কোম্পানিগুলো আজকে এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেনে অংশগ্রহণ করেছে, সেই কোম্পানিগুলোর মধ্যে 209টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং 111টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এখন পর্যন্ত 67টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। এবং একটু যদি সেই চিত্রটি দেখাই, প্রধান সূচক সকাল 10টা থেকে লেনদেন শুরু হওয়ার পর থেকেই কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল। 10:30টার পর কিছুটা নিম্নমুখী প্রবণতায় থাকলেও এরপর থেকে কিন্তু আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে প্রধান সূচক। একই ধারায় রয়েছে সরিয়া সূচক এবং বাছাইকৃত সূচক DS30 সূচক। এবং গতকালও 3 সূচকেরই পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল। প্রধান সূচক গত কার্যদিবসে 85.23 পয়েন্ট বেড়েছিল, সরিয়া সূচকেও পয়েন্ট বেড়েছিল, 11.84 পয়েন্ট বেড়েছিল, এবং 33.30 পয়েন্ট বেড়েছিল DS30 বা বাছাইকৃত সূচকে। লেনদেন হয়েছিল 718 কোটি 56 লাখ টাকা। এবং আজকে এখন পর্যন্ত লেনদেনে যেমনটা বলছিলাম 311 কোটি 40 লাখ টাকা লেনদেন হয়েছে। কোন কোম্পানিগুলো কত টাকা এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে সেই তথ্য যদি একটু দেখাতে চাই, কোন কোম্পানিগুলো আছে দৌড়ে এগিয়ে, প্রথমে আছে ব্যাংক খাতের একটি কোম্পানি সিটি ব্যাংক এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে 4 কোটি 43 লাখ টাকা লেনদেন করেছে। সর্বশেষ এখন একটি শেয়ার এই কোম্পানিটির বিক্রি হচ্ছে 31 টাকা 90 পয়সায়। 2 নম্বরে রয়েছে ইনটেক এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে 11 কোটি 36 লাখ টাকা লেনদেন করেছে এবং এই কোম্পানিটির একটি শেয়ার এই মুহূর্তে বিক্রি হচ্ছে 33 টাকা 20 পয়সায়। 3 নম্বরে রয়েছে ব্যাংক খাতের আরেকটি প্রতিষ্ঠান যমুনা ব্যাংক। এই কোম্পানিটি এখন পর্যন্ত 8 কোটি 15 লাখ টাকা লেনদেন করেছে এবং এই কোম্পানিটির একটি শেয়ার এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে এই মুহূর্তে 25 টাকা 20 পয়সায় বিক্রি হচ্ছে। এখন পর্যন্ত DSE এর সবশেষ লেনদেনে দেখা যাচ্ছে 3 সূচকে ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে গত কার্যদিবসের মতো। এখন পর্যন্ত এই ছিল DSE এর থেকে সবশেষ খবর। আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে আয়কর বিষয়ক আইন ও বিধি সংশোধন বা সংযোজনের জন্য ব্যবসায়ীদের কাছ থেকে সুপারিশ চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের কাছে ইতিমধ্যে প্রস্তাব ও সুপারিশ চেয়ে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। কর ব্যবস্থাকে আরও যুগোপযোগী ও অংশীদারত্বমূলক করতে বিভিন্ন ব্যবসায়ী সমিতি, চেম্বার ও প্রতিষ্ঠানের কাছে পাঠানো চিঠিতে প্রস্তাবের পক্ষে যৌক্তিক মতামত দিতে বলা হয়েছে। সুপারিশ ও প্রস্তাব আগামী 15 মার্চের মধ্যে পাঠাতে অনুরোধ করেছে NBR। সরাসরি ইমেল ছাড়াও পেনড্রাইভেও পাঠানো যাবে প্রস্তাব সুপারিশ। রাজস্ব আদায়ে পিছিয়ে পড়েছে কাস্টমস। জানুয়ারিতে এ খাতের আদায় কমেছে 1.38%। যদিও বছর ব্যবধানে কাস্টমস, ভ্যাট ও আয়কর 3 খাতেই ইতিবাচক ধারা দেখিয়েছে NBR। চলতি অর্থ বছরের প্রথম 7 মাসের হিসেবে রাজস্ব আহরণের প্রবৃদ্ধি প্রায় 13% হলেও
লক্ষ্যমাত্রার তুলনায় তা 60,000 কোটি টাকা কম। অর্থনীতির চাকা সচল রাখতে গেল জানুয়ারি মাসে সরকারি কোষাগারে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর জমা দেওয়ার কথা ছিল 52,545 কোটি টাকা, কিন্তু আদায় পরিস্থিতি বলছে 15,512 কোটি টাকা কম আহরণ করতে পেরেছে সংস্থাটি। রাজস্ব আদায়ের চিত্র বলছে বছর ব্যবধানে জানুয়ারিতে কাস্টমসের আদায় কমেছে 1.31%। তবে এ সময় রাজস্ব আদায়ের সবচেয়ে বড় খাত ভ্যাট আদায় বেড়েছে 2.57%, আর আদায়ে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি 7.18% হয়েছে আয়করে। এনবিআর হালনাগাদ তথ্য 7 মাসের হিসেবে জানুয়ারি পর্যন্ত মোট রাজস্ব আদায় হয়েছে 2,23,638 কোটি টাকা। লক্ষ্যমাত্রার তুলনায় 60,000 কোটি টাকা কম হলেও গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 13% বেশি। এ সময়ে সবচেয়ে বেশি 16.45% প্রবৃদ্ধি হয়েছে ভ্যাট আদায়, এরপরে রয়েছে আয়কর। আর কাস্টমসের 4 খাত মিলে প্রায় 8% প্রবৃদ্ধি হলেও 7 মাসের যোগফলে প্রায় 11,000 কোটি টাকা আদায় পিছিয়ে আমদানি শুল্ক খাত। এই বাজেটে যে লক্ষ্যমাত্রা প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%, সেই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না। এনবিআর কে শক্তিশালীকরণ, এনবিআর কে গ্রাসরুট লেভেল পর্যন্ত পৌঁছানো, ট্যাক্স অথরিটিকে সংস্কার করা এবং ট্যাক্স নেট বাড়িয়ে যে 3.5 কোটি মানুষের কথা বলা হয় যে তারা ট্যাক্স নেটের মধ্যে আসা উচিত, তাদেরকে নিয়ে আসা। কিভাবে ভ্যাট কার্যক্রম অথবা আদায়করণ শক্তিশালী করা যায় তার উপরে জোর দিতে হবে, যাতে প্রকৃত ভ্যাট সরকারের তহবিলে যোগ হয়। লক্ষ্যমাত্রা পূরণে অর্থ বছরের বাকি 5 মাসে এনবিআরকে আদায় করতে হবে 3,31,000 কোটি টাকা, মাসের হিসেবে যা দাঁড়াবে 66,000 কোটি টাকার বেশি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী দেশের রিজার্ভ 3,010 কোটি 78 লাখ ডলারে দাঁড়িয়েছে। সোমবারে তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে 3,486 কোটি 20 লাখ ডলারে। এদিকে চলতি মাসের প্রথম 22 দিনে দেশের রেমিটেন্স এসেছে 247 কোটি 80 লাখ ডলার, যা গেল বছরের একই সময়ের তুলনায় 28.4% বেশি। চলতি অর্থ বছরের জুলাই থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত দেশে এসেছে 2,191 কোটি ডলারের রেমিটেন্স। গাইবান্ধায় পুরাতন পোস্টপেইড মিটারের পরিবর্তে বসানো হচ্ছে নতুন ডিজিটাল প্রিপেইড মিটার। তবে গ্রাহকদের অভিযোগ, নতুন মিটার বসানোর পর বিল অনেক বেড়ে যাচ্ছে এবং দেয়া হচ্ছে আগের মিটারের মন গড়া ভুতুড়ে বকেয়া বিল। এ নিয়ে জেলা জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন গ্রাহকরা। তবে নেসকো বলছে, প্রিপেইড মিটার ব্যবহারে গ্রাহকদের উৎসাহিত করতে বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে। সোহেল রানার ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। গাইবান্ধার বিভিন্ন এলাকায় পুরনো পোস্টপেইড মিটার পরিবর্তন করে বসানো হচ্ছে প্রিপেইড মিটার। বিদ্যুৎ বিভাগ বলছে এতে সাশ্রয় হবে বিদ্যুতের ব্যবহার। তবে ভিন্ন কথা বলছেন গ্রাহকরা। তাদের অভিযোগ, প্রিপেইড মিটার বসানোর পর বিল অনেক বেড়ে যাচ্ছে। নতুন মিটার সংযোগ নেয়ার পর দেয়া হচ্ছে পূর্বের মিটারের মন গড়া ভুতুরে বকেয়া বিল। 300 যদি রিচার্জ দেয় 150 কাটে নেবে, 150 থাকবে, আবার 10-12 দিন পর আবার আমার দেওয়ার লাগবে রিচার্জ। এখনকার মিটার দিয়ে আমরা খুব সমস্যার মধ্যে পড়ে গেছি। এখন খালি টাকাই কাটে। যেখানে আগে অল্প বিল আসতো সেখানে দেখা যায় যে এখন তার দ্বিগুণ প্রায় বিল আসে। সর্বোচ্চ 10 দিন 15 দিন পরে আমার আবার টাকা তোলা লাগে, কি যে টাকা নাই। অতিরিক্ত বিল ও ডিজিটাল প্রিপেইড মিটার লাগানো বন্ধের দাবিতে জেলা জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন গ্রাহকরা। তাদের দাবি মতামত না নিয়েই জোরপূর্বক লাগানো হচ্ছে প্রিপেইড মিটার। জোর দাবি জানাচ্ছি, আমার টাকায় আমি মিটার ক্রয় করব, আমার টাকায় আমি বিদ্যুৎ বিল দেবো, তারা সারচার্জ নেবেন, ডিমান্ড চার্জ নেবেন, এটা অযৌক্তিক। বিদ্যুৎ বিতরণ বিভাগ নেসকো বলছে, নতুন হওয়ায় অনেক গ্রাহক কার্যপ্রণালী পুরোপুরি বুঝতে পারছেন না। প্রিপেইড মিটার ব্যবহারে গ্রাহকদের উৎসাহিত করতে বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। আমরা চাচ্ছি পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করার মাধ্যমে ভুল ধারণাগুলো যাতে দূর করতে পারি। আমরা বিল বেশি কাটার আসলে কোনো সুযোগ নেই, কারণ বাল্কের রেট কিন্তু সেম। যথেষ্ট পরিমাণে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করতেছি। এটার বিষয়ে অ্যাকসেপ্টেন্স এখন অলরেডি চলে আসছে। মানুষ হলো প্রিপেইডে মানুষ বেশ ভালো সুবিধা পাচ্ছে। গাইবান্ধা সদরের নেসকো 1 ও নেসকো 2 দুটি অফিসের মোট গ্রাহক 82,710 জন। এখন পর্যন্ত 33,489 জন গ্রাহককে প্রিপেইড মিটার দেওয়া হয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।
মুকুলে ভরে গেছে দিনাজপুরের লিচুর বাগান। প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলনের আশা করছেন বাগান মালিকরা। সার্বিক সহযোগিতা ও পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। মুকুলে মুকুলে ছেয়ে গেছে গাছের ডালপালা, গাছে ওষুধ ছিটাচ্ছেন শ্রমিকরা। বসন্তের শুরুতেই দিনাজপুরের লিচুর বাগানগুলোতে ভরে গেছে মুকুলে। বোম্বে, মাদ্রাজি, চায়না, বেদানা, কাঠালি, হারিয়া জাতের গাছে মৌমাছির আনাগোনা। প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলনের আশা বাগান মালিকদের। এখন চলছে গাছের পরিচর্যা। আমরা খুবই আশাবাদী। বৃষ্টি না হওয়ার কারণে ওই বোম্বাই জাতের লিচুর পাতা সহ মুকুল আসছে এবং এই মুকুলটা আমাদের খুব ভালো হয়। লিচুর মুকুল খুব সুন্দর, মুকুল অনুযায়ী যদি ফলন হয় আমরা একটা ভালো ফলন পাবো। এপ্রিলের দিকে গুটি পাবো এবং পর্যায়ক্রমে আমরা লিচুর দিকে ধাবিত হবো এবং এবছর পর্যাপ্ত পরিমাণ লিচু হবে। এই বছরের যে আবহাওয়া, এখন পর্যন্ত গাছগুলিতে লিচুর গাছে ব্যাপক মুকুল হয়েছে। আশা করছি আমরা যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে লিচুর উৎপাদন অনেক ভালো হবে। ফলন বাড়াতে সার্বিক সহযোগিতা ও পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসারগণ নিয়মিত কৃষকদের পরামর্শ দিচ্ছেন। তারা নিয়মিত বাগান ভিজিট করছেন এবং সময় উপযোগী যেটা কাজ করা দরকার সেই কাজগুলো কৃষকদের সাথে একাত্মতা ঘোষণা করে কাজ করে যাচ্ছেন। কৃষি বিভাগের তথ্য মতে দিনাজপুরে ৫,৬৮০ হেক্টর আয়তনের লিচুর বাগান রয়েছে। এবছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৫,০০০ মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। মুন্সিগঞ্জে পাইকারি হাতে চড়া দামে বিক্রি হচ্ছে তরমুজ। প্রতি পিস তরমুজের দর উঠেছে ৮০০ টাকা পর্যন্ত। তবে প্রথম রোজায় লাফিয়ে বেড়ে যাওয়া কলা ও খেজুর সহ কিছু ফলের দর সামান্য কমেছে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জের ধলেশ্বরী তীরের মুক্তারপুর ফলের হাটে থরে থরে সাজানো তরমুজ ছোট বড় সাইজের স্তূপ অনুযায়ী নিলাম ডাকে বিক্রি হচ্ছে। দর চড়া সত্ত্বেও পিস হিসেবে বিক্রি হওয়া তরমুজ ঘিরে নানা প্রান্ত থেকে আসা পাইকাররা হুমড়ি খেয়ে পড়ছেন। রোজায় চাহিদা বেড়েছে ফলের, তাই ভোরের পাইকারি হাটে চলে ধুম বেচা বিক্রি। 11 থেকে 12 কেজির তরমুজের দর থেকেছে ৮০০ টাকায়, আর 1.5 কেজি থেকে 2 কেজি ওজনের তরমুজের দর 120 টাকা। হাটে আনারস বিক্রি হচ্ছে 20 থেকে 80 টাকা পিস দরে, বাঙির দর 20 থেকে 100 টাকা পিস। বড়ই বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে, তবে দর কমেছে খেজুর ও কলার। বড় বিগ সাইজ যে তরমুজটা আছে ওইটা আপনার গিয়ে আজকের বড় যেটা ওটা হচ্ছে 14 থেকে 12, 10 থেকে 14 কেজি পর্যন্ত ওই তরমুজটা বিক্রি হচ্ছে 800 থেকে 700 টাকায়। আপেল আছে, মালটা আছে, খেজুরের দাম কমতে আছে, আস্তে আস্তে সেটি চলিতে আছে। ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা বলছেন, রোজায় ফলের দামের নৈরাজ্য ঠেকাতে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। মুন্সিগঞ্জের ধলেশ্বরী তীরের আড়তগুলোতে ফলের সরবরাহ বেড়েছে। প্রতিদিন বিক্রি হচ্ছে প্রায় কোটি টাকার ফল। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। দিনাজপুরে সুগন্ধি চালের দাম বাড়লেও মোটা চাল আগের দামে বিক্রি হচ্ছে। বিস্তারিত জানাতে সহকর্মী গোলাম নবী দুলাল রয়েছেন বাহাদুর বাজার চালের পাইকারি মার্কেটে, যাচ্ছি তার কাছে। সুগন্ধি আতপে জিরা কাটারির দাম বাড়লেও অন্যান্য চালের দাম কিন্তু আগের মতো রয়েছে। আমি এই মুহূর্তে বাহাদুর বাজার চালের পাইকারি মার্কেটে রয়েছি, যেখানে আপনার সবচেয়ে বড় এই মার্কেটটিতে চালের বেচাকেনা কিন্তু আপনার সকাল থেকেই হয়। তবে এই যে চালের দাম বৃদ্ধির যে বিষয়টি তারা যেটা বলছেন যে প্রতি কেজিতে আপনার সুগন্ধি চালটি বেড়েছে 10 থেকে 15 টাকা। এই চালের দাম বৃদ্ধির যে কারণটি তারা বলছেন যে বিদেশে রপ্তানি হওয়ার কারণে এই চাল এবার দাম বেড়েছে। তবে অন্যান্য চালের দামটা আপনার এই মুহূর্তে জানিয়ে রাখি। আজকে যে বাজারে যে চাল বিক্রি হচ্ছে, বিয়ার 28টা আপনার 62 থেকে 64 টাকা প্রতি কেজি, 29-60 টাকা, মিডিকেট 72 থেকে 76 টাকা, নাজির চাল 85 টাকা, সুমন স্বর্ণ 52 এবং গুটি স্বর্ণ 48 টাকা। তো চালের যেহেতু দিনাজপুরকে চালের
উৎপাদনকারী একটি জেলা। এই চা এখানে অনেক বেশি চাল এখানে উৎপাদন হয় এবং মিলাররা যেটা বলছেন যে যেহেতু তারা বেশি দাম দিয়ে ধান কিনেন, এই কারণে উৎপাদন খরচ বৃদ্ধি হওয়ার কারণে চালের দামটা তাদের অনেক বেশি করে এবং এই জন্য চাল কেনা বেচার সামঞ্জস্য রেখেই কিন্তু তারা চালের দামটা তারা এখানে রাখেন। আর তাদের যেটা অভিযোগ যে যা লাইসেন্সবিহীন অনেক বড় বড় ধান এবং চাল ব্যবসায়ী রয়েছেন, তাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে ধান এবং চাল মজুত রয়েছে এবং সেখানে তারা মনিটরিংয়ের জন্য তারা বারবার বলছেন যে যদি মনিটরিং করা হয় তাহলে চালের দামটি হচ্ছে কিছুটা আপনার কমে আসবে। বিশেষ করে গত এক মাস আগে যে চালের দাম বেড়েছিল প্রতি কেজিতে 5 থেকে 60 টাকা, সেটি কিন্তু কমলেও কিন্তু 1 থেকে 2 টাকার নিচে কমেনি, বাড়ে বা 5-6 টাকা, কিন্তু কমে মাত্র 1 থেকে 2 টাকা। এবং এই চালের দাম বৃদ্ধির কারণে টোটাল যে আপনার যে চাপটি আসে সেটা ভোক্তাদের উপরেই বর্তায় এবং ভোক্তারা বেশি দামে চাল কেনার কারণে তারা কিন্তু অনেক ভোগান্তিতে পড়ে। আর পাইকাররা যেটা বলছেন ভারত দ্বারা যেহেতু তারা মিল গেট থেকে চাল ক্রয় করেন এবং মিল গেটে চালের দাম বেশি হওয়ার কারণে তাদের বাধ্য হয়ে তারা কিন্তু বেশি দামে চাল তারা বিক্রি করতে তারা বাধ্য হন। আর দিনাজপুরে আপনার চালের উৎপাদনকারী জেলা হিসেবে এখানে এখন আপনার আমন মৌসুম শেষ হওয়ার পরে এখন আপনার বোরো মৌসুম শুরু হয়েছে এবং চালের পর্যাপ্ত মজুত রয়েছে। তারপরে চালের যে বৃদ্ধির কারণটি এটিকে আপনার যারা জেলা খাদ্য বিভাগ এটিকে যে মনিটরিং করা দরকার বলে অনেকে এটা মনে করেন। তো আমার কাছ থেকে বাহাদুর বাজারে সর্বশেষ এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে। মধ্যপ্রাচ্যের তীব্র উত্তেজনায় সমুদ্রপথে পরিবহন ব্যাহত হওয়ার শঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গেল প্রায় 7 মাসে সর্বোচ্চে উঠেছে। আর গেল 5 মাসের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গ্যাসোলিন। তবে মাস ব্যবধানে বড় পতন প্রাকৃতিক গ্যাসের দামে। মধ্যপ্রাচ্যের তীব্র উত্তেজনার মধ্যে মার্কিন বাণিজ্য নীতি ঘিরে অনিশ্চয়তা বিরাজ করায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম গেল প্রায় 7 মাসে সর্বোচ্চ উঠেছে। সপ্তাহ ব্যবধানে ব্রেন্ট ক্রুডের দাম 6.90% বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $72, আর মাস ব্যবধানে দাম বেড়েছে 9.88%। একইভাবে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড WTI এর দর সপ্তাহ ব্যবধানে 7.32% বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $66.89। মাস ব্যবধানে বেড়েছে 10.33%। জ্বালানি পরিবহনে ঝুঁকি বিরাজ করায় গেল 5 মাসের সর্বোচ্চ গ্যাসোলিনের দামও সপ্তাহ ব্যবধানে প্রতি গ্যালনের দাম 4.78% বেড়ে দাঁড়িয়েছে $2। মাস ব্যবধানে দাম বেড়েছে 9.80%। তবে সরবরাহের বিপরীতে চাহিদা কম থাকায় কমতির দিকে প্রাকৃতিক গ্যাসের দাম। সপ্তাহ ব্যবধানে দাম 1.21% কমে প্রতি MMBTU দাঁড়িয়েছে $2.99, আর মাস ব্যবধানে কমেছে 23.18%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় যুদ্ধ রাশিয়া ইউক্রেন সংঘাত পেরোল 4 বছরে। এই সময় নজিরবিহীন নিষেধাজ্ঞা ও সামরিক ব্যয়ে বদলে গেছে বৈশ্বিক অর্থনীতির চিত্র। 2022-এর 24 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ 4 বছর পূর্ণ করল। বিভিন্ন প্রতিবেদন ঘেঁটে দেখা যায় রাশিয়া ও ইউক্রেন উভয়ই শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি বেশি দেখায়, নিজেদের কম। তবুও সামগ্রিক চিত্র ভয়াবহ। দুই দেশের সামরিক ব্যয়েও দেখা গেছে উল্লেখযোগ্য পরিবর্তন। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বলছে রাশিয়ার সামরিক ব্যয় 2021 সালে ছিল প্রায় $66 বিলিয়ন। 2022 সালে তা বেড়ে 102 বিলিয়ন, 2023 সালে 109 বিলিয়ন এবং 2024 সালে 149 বিলিয়নে পৌঁছে। 2025 সালের হিসাব ভিন্ন। কিছু বিশ্লেষক বলছেন প্রথম 9 মাসে $142 বিলিয়ন ব্যয় হয়েছে। অন্যরা বলছেন বাজেট ঘাটতি ও ঋণ কমার কারণে ব্যয় 15% কমেছে। 2026 সালেও কমপক্ষে 7% কমানোর পরিকল্পনা রয়েছে। ইউক্রেনের ব্যয়ও বেড়েছে। 2021 সালে 6.9 বিলিয়ন থেকে 2022 সালে 41 বিলিয়ন, 2023 ও 2024 সালে 65 বিলিয়ন করে। 2025 সালে প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে 71 বিলিয়ন করা হয়েছে। 2022 থেকে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র মিলে 300 বিলিয়নের বেশি সহায়তা দিয়েছে বলে জানায় গণমাধ্যম আল জাজিরা। 2025 সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র 99% সহায়তা প্রত্যাহার করে। ইউরোপ সহায়তা 2/3 বাড়িয়ে সেই শূন্য স্থান পূরণ করে। গত বছর ইউরোপ দিয়েছে প্রায় $70 বিলিয়ন, যুক্তরাষ্ট্র মাত্র 0.4 বিলিয়ন।
রাশিয়ার উপর আর্থিক চাপও নজিরবিহীন। কেন্দ্রীয় ব্যাংকের প্রায় $300 বিলিয়ন স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ পশ্চিমা প্রতিষ্ঠানে আটকে আছে। এর মধ্যে $230 বিলিয়ন বেলজিয়ামে। রাশিয়া এই অর্থ ব্যবহার করতে পারছে না। 2024 সালের মে মাসে ইউরোপীয় ইউনিয়ন সিদ্ধান্ত নেয় এই অর্থের সুদ ইউক্রেনকে দেয়া হবে। 90% যাবে সামরিক খাতে, 10% পুনর্গঠনে। এছাড়া $33 বিলিয়ন রুশ ব্যক্তিগত সম্পদও জব্দ করা হয়েছে। 4 বছরে এই যুদ্ধ শুধু মানচিত্র নয়, বদলে দিয়েছে মানবিক ও অর্থনৈতিক বাস্তবতাও। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পবিত্র রমজানে গাজায় দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়া। ইফতার সামগ্রীর দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। অর্থনৈতিক গবেষকরা বলছেন, অবরোধ, বেকারত্ব আর বাজারে একচেটিয়াত্ব সব মিলিয়ে কার্যত ভেঙে পড়েছে সেখানকার অর্থনীতি। 2 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের মধ্যে রমজান পালন করছে গাজার মানুষ। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি সত্ত্বেও সীমান্ত দিয়ে খাদ্য ও জরুরি সরবরাহ প্রবেশে কড়াকড়ি বহাল রয়েছে। আগে যেখানে রমজান মানেই ছিল উৎসবের আমেজ, এখন সেখানে প্রতিদিনের সংগ্রাম শুধু এক টুকরো রুটি জোগাড় করা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশ ছোঁয়া। মুরগির দাম কেজিতে 14 শেকেল থেকে বেড়ে 25 শেকেল হয়েছে, প্রায় 80% দাম বেড়েছে। ডিমের ট্রে 13 শেকেল থেকে 35 শেকেল, আর শসার দাম 3 শেকেল থেকে 12 শেকেল, যা 3 গুণের বেশি। সীমান্ত পুরোপুরি বন্ধ থাকার সময় কিছু ক্ষেত্রে দাম 700% পর্যন্ত বেড়েছে। একটি 6 সদস্যের পরিবারের জন্য সাধারণ ইফতারের খরচ এখন প্রায় 150 শেকেল, যা যুদ্ধের আগে ছিল 79 শেকেল। সেহরির সাধারণ খাবারেও খরচ বেড়ে দাঁড়িয়েছে 31.5 শেকেল। সব মিলিয়ে প্রতিদিনের খাবারের খরচ 181 শেকেলের বেশি, যা আগের তুলনায় প্রায় 90% বেশি। অথচ গাজায় মাথাপিছু বার্ষিক আয় নেমে এসেছে মাত্র $161। বেকারত্ব 95% ছাড়িয়েছে। অর্থনৈতিক গবেষকরা বলছেন, অবরোধ ও সীমিত ট্রাক প্রবেশই মূল্যস্ফীতির বড় কারণ। মানবিক সহায়তা চুক্তি অনুযায়ী দিনে 600 ট্রাক ঢোকার কথা থাকলেও বাস্তবে ঢুকছে 200 থেকে 250টি। পাশাপাশি মাত্র কয়েকজন ব্যবসায়ীর হাতে আমদানির অনুমতি থাকায় বাজারে প্রতিযোগিতা নেই, ফলে কৃত্রিমভাবে উচ্চ দামে বিক্রি হচ্ছে পণ্য। রাইসা জান্নাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ব্যবসা বাণিজ্যে মন্দার প্রভাব ব্যাংক খাতে। আমানতের বিপরীতে ঋণ ছাড়ের হার নেমেছে 78.28%। মন্দ ঋণের ফাঁদ এড়াতে সতর্কতা। জানুয়ারিতে রাজস্ব আদায়ে পিছিয়ে পড়েছে কাস্টমস। আয়কর ভ্যাটে ভর দিয়ে ইতিবাচক ধারায় এনবিআর। 7 মাসে গড় প্রবৃদ্ধি প্রায় 13%। এবং গাইবান্ধায় বিদ্যুতের প্রিপেইড মিটারে ভোগান্তি, বেড়ে যাচ্ছে বিল। আগের মিটারে মন করা বকেয়ায় ক্ষুব্ধ গ্রাহক। প্রতিবাদে জেলা জুড়ে পালিত হচ্ছে কর্মসূচি। এই ছিল এ সময় বাণিজ্যের। পর দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। যশোয়া, আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।